দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। সেদিন বাড়িতে ছোট করে একটা পুজোর আয়োজন করা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দুদিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে না পেরে এখন সবগুলো ভিডিও লেট আপলোড করতে হচ্ছে। সকাল থেকে চলছে পুজোর আয়োজন। বাবা যেহেতু পুজো দিবে এই কারণে ব্রাহ্মণকে বলা হয়নি, কিন্তু পরে সেটা ক্যান্সেল হয়ে যায়। সব কিছু রেডি হওয়ার পর বাবার কল আসে, দাদার সাথে বাবাকে যেতে হবে নার্সিংহোমে। এর আগের ব্লগে তো তোমাদের বলেছিলামই যে জেঠি শাশুড়িমার একটু অসুবিধা, নার্সিংহোমে ভর্তি আছে। তো সেটা নিয়ে দৌড়াদৌড়ি চলছিল দুদিন ধরে। আজকে নাকি জেঠি শাশুড়িমাকে ছুটি দিয়ে দিবে, বাড়িতে নিয়ে আসবে। এই কারণে দাদা সকালবেলা বাবাকে ফোন করে বলে আর বাবা সেখানে চলে যায়। সব কিছু রেডি করে দেওয়ার পর মাকে যখন বলি মা পুজোটা এবার দিয়ে দাও, তো মা বলে মেয়ে মানুষকে নাকি পুজো দিতে নেই। কথাটা শুনে ভীষণ অবাক হলাম, এই ব্যাপারটা আমার জানা ছিল না। যাই হোক, তারপর রিকুই পুজোটা দিল, তারপর মা এবার প্রণাম করে নিল। বাড়িতে যত পুজো থাকে বাবাই করে, তবে আজকে রিকুকে করতে দেখে মনটা ভীষণ ভালো লাগছে। রিকুকে দেখতে আজকে অনেকটা বাবার মতো লাগছে। এভাবেই গামছা পরে আর ঘাড়ে একটা গামছা নিয়ে বাবাও সেমভাবে পুজো দিত, কি তাই না বলো? তারপর রিকু সবগুলো গাড়িকে এবার মালা পরায় নিচ্ছে। বাড়িতে সবাই মিলে পুজো দিলে না মনটা ভীষণ ভালো লাগে। দুদিন ধরে মা বাবার মনটা ভীষণ খারাপ। জেঠি শাশুড়িমার অসুবিধার জন্য মা বাবা ভীষণ টেনশন করে, আর খাওয়া দাওয়াও ঠিক মতো করছে না। বাবা তো আরোই খাওয়া দাওয়া করছে না। বাবা তো দুদিন ধরে নার্সিংহোমে পড়ে আছে। বাড়ির একজন মেম্বার যদি নার্সিংহোমে ভর্তি থাকে তাহলে তো মনটা ভীষণ খারাপ লাগবেই, তাই না বলো? আজকে যখন শুনলাম জেঠি শাশুড়িমা সুস্থ হয়ে গেছে, আজকে বাড়ি নিয়ে আসবে, মনটা ভীষণ ভালো লাগছে। আর আমি ঠাকুরকে পুজো দেওয়ার সময় প্রার্থনাও করেছিলাম যেন জেঠি শাশুড়িমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবগুলো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমিও সবগুলো ঠাকুরকে প্রণাম করে নিব। বর্দি আর ছোটদি সবগুলো গাড়িকে এখন পুজো দিয়ে নিচ্ছে। তোমাদের মনে আছে বিশ্বকর্মা পুজোতে একবার অনেক বড় করে ভূমিকম্প হয়েছিল? হায় রে, ভয় পেয়েছিলাম আমি। সেদিনই আমি জানতে পেরেছি ভূমিকম্প মানে কি। সারাদিন তো ভালোই কাটছিল। রাতের বেলা আমি দেখছিলাম টিভি আর মা বানাচ্ছিল খিচুড়ি। বাবা ছিল না বাড়িতে। হঠাৎ দেখি সবকিছু নড়ছে। আমি যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারটাও নড়ছিল। আমি কোনো কথা না বলে চুপ করে অবাক হয়ে সবকিছু দেখছি। না পারছি চিল্লাতে, না পারছি কিছু বলতে। আমার একদম জবাব বন্ধ হয়ে গেছিল। মা চিল্লায় আমাকে ডাকছে বাইরে আসার জন্য, কিন্তু আমি কোনো কিছুই শুনতে পারছিলাম না, না নড়তেও পারছিলাম। তারপর মা এসে আমাকে যখন টেনে নিয়ে যায় বাইরে, তারপর আমার হুঁশ আসে আর আমি শুনতে পাই সবাই উলুধ্বনি দিচ্ছে আর বাড়িঘরগুলো নড়ছিল। আমার জীবনে প্রথম আমি এত ভয় পেয়েছিলাম সেদিন। তাই যতবারই বিশ্বকর্মা পুজো আসে আমার ভূমিকম্পর কথাটা ঠিক মনে পড়ে যায়। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন কাটছিল ভূমিকম্প? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করো। সেইবারের ভূমিকম্পর পর থেকে বারবার ভূমিকম্প হওয়ার পর এখন আর অতটা ভয় লাগে না। তবে নেপালের যেই দুর্ঘটনাটা হয়েছিল ভূমিকম্পর, সেই দুর্ঘটনাটা দেখে এখনও আমার ভিতরটা কেঁপে ওঠে। বাড়িতে সবগুলো গাড়ি আছে, কিন্তু গাড়ির মালিক একজনও নাই, সবাই চলে গেছে কোথাও না কোথাও। যাই হোক, আমরাই বাড়ির বউগুলো সবাই মিলে গাড়িগুলোকে পুজো দিচ্ছি। পুজো দেওয়ার সময় হাসি পাচ্ছিল, রণ গিয়ে সামনে গাড়িতে বসে আছে। এই কারণে বর্দি হাসছিল দেখে, বর্দির হাসি দেখে আমিও হাসি দিয়েছি। বাচ্চাগুলো যে এত দুষ্টুমি করছে দেখছো তো, গাড়িগুলোতে কিভাবে উঠছে। আজকেও গাড়িগুলোর শান্তি নাই। যাই হোক, কি আর করা যায়, তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি। বাচ্চাগুলো তো দুষ্টুমি করবেই, তাই না? এই বয়সে করবে না তো কখন করবে? আজকে আবার জেঠুদের বাড়ি থেকে নিমন্ত্রণ করছিল প্রসাদ খেতে যাওয়ার জন্য। রিকুকে বললাম যেতে, এখন দেখা যাক। রিকু মনে হয় বিকালবেলা যাবে। আর আমি এখন সবগুলো গাড়িকে পুজো দেওয়ার পর যাব জ্যাঠা শ্বশুরের বাড়িতে। ওখানে খিচুড়ি বানানো হবে, তাই দিদি যেতে বলছিল একটু হেল্প করে দেওয়ার জন্য। তো বলেছিলাম আমাদের বাড়ির পুজোটা হয়ে যাক তারপরে যাব। বাড়িতেও খিচুড়ি বানানোর কথা ছিল, জানি না ওটা কেন ক্যান্সেল হয়ে যায়। হয়তো বাবা ছিল না এই কারণে। পরে গিয়ে দেখছি রান্নাঘরে মা আবার ভাত বসিয়ে দিয়েছে। আর তাছাড়াও আজকে গরমটাও করছে ভীষণ। এই গরমে খিচুড়ি খেলে তো একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। আর তাছাড়াও জেঠুদের বাড়ি থেকে ইনভাইট করেছে খিচুড়ি খাওয়ার জন্য, তাই আর বাড়িতে খিচুড়ি বানালাম না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
প্রসাদ খেয়ে এবার উপোসটা ভাঙবো, তারপরে যাব জেঠুদের বাড়িতে। এখন বেরিয়ে পড়ছি জেঠুদের বাড়িতে যাওয়ার জন্য, সাথে আবার রনও যাচ্ছে আর সুজুও যাচ্ছে। চলে আসলাম জ্যাঠাতো দাদার বাড়িতে, এসে দেখছি অনেকগুলো সবজি কেটে রেখেছে, কিন্তু রাধার মানুষ নেই। দিদিটা একাই পারছিল না, ও খিচুড়ি বসিয়ে এদিকে আবার পূজাও দিচ্ছিল। তাই ভাবছি আমি তাহলে ঘন্টটা বসিয়ে দিই। আর সকাল থেকে খাওয়া হয়নি, আর দিদি আর দাদা যাবে নাকি আবার নার্সিংহোমে জেঠিমাকে দেখতে। পরে আবার রিকুও আসলো, তাই বললাম একবারে খেয়ে দিয়ে যাস। তো রিকু আবার বসে আছে। আর এই যে এই দিদিটার বাড়িতেই আসছি, এটা হচ্ছে জ্যাঠাতো বৌমা, মানে আমার বড় যা হবে। চাচিমণি কি করে? কি রান্না রে? কি সবজি? তুই ভাত খাবি না? ভাত কি করে? আমি পড়ে গেলাম কাকু। যাইস না, পড়ে যাবি। বড় যা দেখে বলছিল এতগুলা সবজি পারবি তো রান্না করতে? আমি বলছিলাম কেন পারবো না, চেষ্টা করলে তো সবই পারা যায়। আর তার মধ্যেও আমি এতগুলা সবজি এর আগেও রান্না করেছি। যে রাধে সে চুলো বাঁধে। অনেকেই ভাবতো আমি শুধু মেকআপই করতে পারি, রান্না হয়তো করতে পারি না। চেষ্টা করলে মেয়েগুলো সব কিছুই করতে পারে, কি তাই তো? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা ঢালতে হবে। রিকু বলছে এত গরম তরকারিটা আমি ঢেলে দিচ্ছি, তারপরেও ঢেলে দিল। এখন সবাই মিলে বসে পড়ছি খেতে। নিচে বাচ্চাগুলো বসে খাচ্ছে, সবাই তো বলছে ঘন্টটা অনেক টেস্টি হয়েছে। খিচুড়িটা রান্না করছিল দিদি, আর আমি রান্না করছিলাম ঘন্টটা। দুটোই খেতে ভীষণ টেস্টি হয়েছিল। বাড়ির জন্যও এনেছিলাম, মা খেয়ে তো বলছে খুব ভালো হয়েছে খেতে। আর আজকে ভীষণ গরম পড়েছে, তার মধ্যে আবার খাচ্ছি খিচুড়ি। কি আর করা যায়। চলো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।